তো হ্যালো বন্ধুরা, আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমরা ক্লাস 10 এর টেস্ট পেপার বার হয়ে গেছে, এবিটিআই টেস্ট পেপার। তো সেখান থেকে আমরা প্র্যাকটিস করাবো। কেবলমাত্র আমরা এখানে 3 নম্বরের অর্থাৎ বড় কোশ্চেনগুলোই প্র্যাকটিস করাবো। শর্ট কোশ্চেনগুলো উত্তর দেওয়া আছে বা এখান থেকে ওখান থেকে তোমরা সহায়িকা থেকে জোগাড় করতে পারবে, কিন্তু 3 নম্বরগুলো জোগাড় করতে বেশি অসুবিধা হবে। তো আমরা আজকে করাবো পেজ নাম্বার 25, পেজ নাম্বার 25 ভৌত বিজ্ঞানের স্কুলটা। তো দেখো 3 নম্বর চ্যাপ্টার 3 নম্বরের কোশ্চেনগুলোর মধ্যে প্রথম কোশ্চেনটা কি, দেখো কি বলছে। বলছে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ কত। কত? পরম শূন্য উষ্ণতায়। পরম শূন্য উষ্ণতা গ্যাসের চাপ কত? তাহলে আমরা লিখতে পারি PT equals to P0 into 1 plus T by 273। এবার PT equals to P0, যে P of T এখানে 273 দিয়ে দিই, 273 তো কত? 1 minus 273 by 273। তাহলে এখানে কত হচ্ছে? P of 273 equals to P0 into 0, অর্থাৎ P of 273 equals to 0। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ কত? 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ কত? 0। এবার আমরা জানি কি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তো মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ কত? 0 হয়ে যায়। এবার তারপরে আমাদের বলেছে, দেখো আচ্ছা তারপরেরটা আমরা শর্টসের, ইউটিউবের শর্টসের মাধ্যমে বা ফেসবুকের রিলসের মাধ্যমে আমরা সেন্ড করেছিলাম, তো সেটা আর করছি না, আমরা তার পরের অঙ্কটা চলে যাচ্ছি। হ্যালো, তো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাব। সেকেন্ড কোশ্চেনে আছে দেখো, ক্যালসিয়াম ফসফেটে ফসফরাসের শতকরা পরিমাণ কত ভাগ আছে? ফসফরাসের শতকরা কত ভাগ? তাহলে দেখো ক্যালসিয়ামের দেওয়া আছে Ca, ক্যালসিয়ামের দেওয়া আছে কত? 40, ফসফরাসের দেওয়া আছে কত? 31, আর অক্সিজেনের দেওয়া আছে কত? 16। তাহলে ক্যালসিয়াম ফসফেটের মোট আণবিক ভর কত হবে সেটা আমরা দেখে নেব। ধরো মোট আণবিক ভর, তাহলে মোট আণবিক ভর দেখো কত আছে? 40 into 3 প্লাস 31 into 2 প্লাস 16 into 8। এটা করলে হবে তোমার হলো 310। তাহলে আণবিক ভর কত? 310। ফসফরাস আছে কটা? তাহলে ফসফরাসের শতকরা পরিমাণ, ফসফরাস এর পার্সেন্টেজ শতকরা পরিমাণ কত? 31 বাই 310 ইন্টু 100, তার কত হচ্ছে দেখো, সরি 31 ইন্টু 2, তাহলে এখানে হচ্ছে তোমার হলো শূন্য কাটলো, তাহলে এখানে হচ্ছে প্রায় 20%। তাহলে ফসফরাসের শতকরা কত পার্সেন্ট আছে? এর মধ্যে আছে কত? ফসফরাস 20%। তো এই অঙ্কটা বোঝা গেল। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো কি বলছে। 6 গ্রাম কার্বন এর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় 22 গ্রাম CO2 উৎপন্ন হলে প্রয়োজনীয় অক্সিজেনের ভর কত হবে? 6 গ্রাম অক্সিজেনের সাথে কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে আমরা যদি দেখি C+O2, আমরা আগে বিক্রিয়াটা লিখে নেব। তো দেখো আমরা 4.2 তে চলে আসবো। 4.2 তে তো আমরা চলে আসবো 4.2 তে। আর একটা অথবাতে যে অঙ্ক ছিল যে C+O2 equals to CO2, অর্থাৎ বলছে 6 গ্রাম কার্বন ডাই অক্সাইড নিতে হবে ও 44 গ্রাম 22 গ্রাম যদি CO2 উৎপন্ন হয়, তাহলে অক্সিজেনের পরিমাণ কত নিতে হবে? কি বলছে? যদি 6 গ্রাম কার্বন এ যদি 22 গ্রাম অক্সিজেন এই কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাহলে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? তাহলে আমরা দেখব অক্সিজেনের আণবিক ভর কত? 44, অক্সিজেনের ভর কত?
16 দুগুণ 32, তাহলে দেখো 44 গ্রাম CO2 প্রস্তুতিতে 32 গ্রাম O2 এর প্রয়োজন। তাহলে 1 গ্রাম CO2 প্রস্তুতিতে কত গ্রাম প্রয়োজন? 32/44, তাহলে 22 গ্রাম CO2 প্রস্তুত করতে কত গ্রাম প্রয়োজন? 32 × 22/44। তাহলে आंसर কত আসছে দেখো 16 গ্রাম, অর্থাৎ 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি করতে আমাদের অক্সিজেন কতটা লাগবে? 16 গ্রাম। আচ্ছা, তারপরে এর অঙ্কটা দেখো কি বলছে। তারপরেরটা বলছে দেখো 4.3 4.3 বলছে দেখো দ্বিধাতব পাত কি? দ্বিধাতব পাত হলো দু রকমের ধাতব পাতকে আমরা যদি মানে গলনাঙ্ক বা গলনাঙ্ক আলাদা এরকম দুটো পাতকে একসাথে রিভেট দ্বারা যুক্ত করলে যে পাত হয়ে যাবে তাকে বলা হয় দ্বিধাতব পাত। এই দ্বিধাতব পাতের ব্যবহার কি? আমাদের এমার্জেন্সি অ্যালার্ম হিসেবে কাজ হয়। তাহলে আর বলছে দেখো তাপীয় রোধের রাশিমালা। তাহলে আমরা পরিবাহিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক কি জানি? Q = K A θ2 - θ1 × T/D। তাহলে দেখো আমরা T টাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে Q/T = K, এটাকে আমরা ধরো θ2 - θ1, এটাকে আমরা ধরো D/K × 1/A লিখতে পারি। আচ্ছা দেখো আমরা তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কি জেনে এসেছি? I = VA - VB/R। দেখো এই দুটো সূত্রের ক্ষেত্রে দেখো এখানে θ2 - θ1, এখানে VA - VB, তাহলে এখানে দেখো R যে কাজটা করছে এখানে 1/D D/K, সরি এটা 1/A হবে, D/K × 1/A একই কাজ করছে। তাহলে এটা হলো যদি আমাদের তড়িৎ প্রবাহের রোধ হয়, তাহলে এটা হবে তাপীয় প্রবাহের রোধ। এবার তাপীয় রোধ কাকে বলে? যে ধর্মের জন্য কোনো পরিবাহী তার মধ্যে দিয়ে তাপকে যেতে বাধা দেয় তাকে বলা হবে তাপীয় রোধ। তো তাপীয় রোধের রাশিমালাটা প্রতিষ্ঠা করতে গেলে আমাদের জড়জড়িত রাশিমালাটা প্রতিষ্ঠা করতে হবে, তারপরে তার পরিবাহিতাঙ্ক দিয়ে এটা প্রতিষ্ঠা করতে হবে, তারপরে এখানে বলতে হবে আর যে কাজটা করে এখানে এই রাশিটা সেই কাজ করছে, এই রাশিটাই হলো তাপীয় রোধ। তাহলে বোঝা গেল। নেক্সট তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও পাত্রের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে আমরা এমনি জানি যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু পাত্রের প্রসারণ গুণাঙ্ক আছে এখানে তরলের প্রকৃত প্রসারণ নেবে না, তরলের প্রকৃত ওটা মাইনাস করলে আরো প্রবলেম হয়ে যেত। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস আপাত প্রসারণ গুণাঙ্ক। বুঝা গেল? তো এটাই সূত্র যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান পাত্রের প্রসারণ গুণাঙ্ক প্লাস তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক। বোঝা গেল? এটা আছে। এবার তারপরে আমাদের আছে একটা আলো দিয়ে একটা অঙ্ক বলেছে যে আলোর ক্ষেত্রে আলোর তীব্রতা ও তার তরঙ্গদৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক। তাহলে আমরা র্যালের সূত্র পড়ে এসেছি, কোন আলোর তীব্রতা তার তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্ত অধিক, অর্থাৎ
এটা বসিয়ে দিলে আমাদের এটা বসিয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে I ভেরিজিয়াস 1/λ⁴, অর্থাৎ আলোর তীব্রতা তার তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তাহলে এটা আমাদের পেয়ে যাব। আচ্ছা, এর আরেকটা অংশ আছে, বলছে কি একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু প্রিজম, একটা সমবাহু প্রিজম। তাহলে এর মধ্যে দিয়ে আলো গেল, আলো যাওয়ার এই পথে যাবে, এটা কি তার ডেল্টা। তাহলে আমরা ডেল্টা সমান কি জানি, বলছে কি একটা সমবাহু প্রিজম যার আপতন কোণ, নির্গমন কোণ এবং আপতন কোণ পরস্পর সমান। এর আপতন কোণ আর নির্গমন পরস্পর সমান হলে I1 = I2 হয়ে যাবে, I1 সমান কি হয়ে যাবে I2, এবং বলছে যে আপতন কোণ বা নির্গমন কোণ সেটা তার কি বলছে, তার চুক্তি কোণের, আর চুক্তি কোণ যদি আমরা ডেল্টা ধরি, চুক্তি কোণ ডেল্টা বলছে তার চুক্তি কোণের 3/4 অংশ। তাহলে I1 সমান কত হবে, ডেল্টা ইনটু 3/4, তাই তো না? I1 সমান, এবার আমরা কি জানি, ডেল্টা ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে ডেল্টা I1 সমান I2 বলে দিয়েছি, এবার I1 সমান কত 3 ডেল্টা/4 প্লাস I2 মানে কত হবে 3 ডেল্টা/4 মাইনাস এ মানে হলো এখানে প্রতিসারক কোণ। তো প্রতিসারক কোণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা কোণ কি 60 ডিগ্রি হয়, সেজন্য আমরা এখানে 60 লিখে নিলাম। তাহলে ডেল্টা মাইনাস এটাকে আমরা লসাগু করে নিয়ে চলে আসলাম, তাহলে 4 এখানে 6 ডেল্টা ইকুয়ালস টু -60। তাহলে এটা কত হবে -2 ডেল্টা/4 ইকুয়ালস টু -60, কেটে গেল এখানে 2, অর্থাৎ ডেল্টা ইকুয়ালস টু 120 ডিগ্রি। অর্থাৎ কি বলছে, যে চুক্তি কোণের মান চাইছে আমাদের ডেল্টার মানটা, ডেল্টার মানটা কত পেয়ে গেলাম আমরা 120 ডিগ্রি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপরের অঙ্কটা দেখো, তারপরেরটা কি বলেছে যদি দেখি আমরা, হ্রস্ব দৃষ্টি কাকে বলে, এর দূরীকরণের জন্য কোন লেন্স ব্যবহার করা হয়। তাহলে হ্রস্ব দৃষ্টি, আমাদের চক্ষুগুলো কোনো কারণের জন্য যদি বড় হয়ে যায় তাহলে আমাদের দূরের জিনিসকে আমরা দেখতে পাই কিন্তু কাছের জিনিসকে দেখতে পাই না। এর জন্য আমাদের কি লেন্স ব্যবহার করা উচিত, এর জন্য আমাদের উত্তল লেন্স ব্যবহার করা উচিত। কেন ব্যবহার করা হয়, কারণ উত্তল লেন্সকে বলা হবে অভিসারী লেন্স, সেই জন্য আমাদের উত্তল লেন্সকে ব্যবহার করা যায়। তাহলে হ্রস্ব দৃষ্টি কাকে বলে, যে সমস্যার কারণে আমরা দূরের জিনিসকে দেখতে পাই কিন্তু কাছের জিনিসকে দেখতে পাই না, তাদেরকে বলা হবে হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টিকে দূরীকরণ করতে আমাদের কি লেন্স ব্যবহার করতে হবে, উত্তল লেন্স ব্যবহার করতে হবে। সলিনয়েড, তারপরে বলছে দেখো সলিনয়েড কি, বলছে সলিনয়েড হলো এক প্রকার কুণ্ডলী, তারের কুণ্ডলী। কি বলছে, সলিনয়েড হলো এক প্রকার তারের কুণ্ডলী, যার মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ করি তার মধ্যে চৌম্বকত্ব সৃষ্টি হয়। কি বললাম, সলিনয়েড হলো এক প্রকার তারের কুণ্ডলী, যার মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহিত করি তার মধ্যে চৌম্বকত্ব সৃষ্টি হবে। তারপরে দেখো বলছে যে সলিনয়েডের উৎপন্ন মেরু, সেটা আমরা কিভাবে চিহ্নিত করব। তাহলে সলিনয়েডের মেরু চিহ্নিত করতে গেলে কি করতে হবে, যেদিক থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি আমরা এই আঙুলগুলি, হাতে লক্ষ্য করো এই আঙুলগুলি যদি সেই দিকে রাখি, রেখে যদি এইভাবে সেই তারটাকে আমরা ধরি, তাহলে আমাদের বৃদ্ধাঙ্গ গোষ্ঠ অর্থাৎ এই আঙুলটা যেদিকে থাকবে সেদিকেই উত্তর মেরু হবে, উত্তর মেরুকে নির্দেশনা করা যাবে। তাহলে কি বলছে, সলিনয়েডের সাহায্যে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা কিভাবে জানতে পারবো, যদি যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই দিকে যদি আমরা এই আঙুলগুলোকে রেখে এইভাবে তারটাকে ধরি, তাহলে এই বুড়ো আঙুল অর্থাৎ বৃদ্ধাঙ্গ আঙুলটা যেদিকে থাকবে সেদিকেই উত্তর মেরু বোঝা যাবে। আচ্ছা, বোঝা গেল। তারপরের আমাদের কি বলছে, যে বাল্যচক্র ঘূর্ণন বাড়ানোর উপায় কি কি। বাল্যচক্রের ঘূর্ণনের আমরা ক্লাস 12 এই সূত্রটা আছে, 12 এর সূত্রটা হলো F = B, BIL। B হলো চৌম্বক ক্ষেত্র, I হলো তড়িৎ প্রবাহ, আর এটা হলো সাবেশ, আমরা এখন ওটা জানার দরকার নেই। তাহলে দেখো F = B, তাহলে ঘূর্ণন বাড়ানোর জন্য
একমাত্র আমরা কি করতে পারি, দেখো এফ এর সাথে বি একটা সরল সম্পর্ক, আই এর সাথেও সরল সম্পর্ক। অর্থাৎ যদি আমরা চৌম্বক ক্ষেত্রকে তীব্র করে দিই, চৌম্বক ক্ষেত্র অর্থাৎ বি এর মানটা বাড়িয়ে দিই, তাহলে দেখো এফ এর মানটাও বৃদ্ধি পাবে। আর দ্বিতীয়টা কি, যদি আমরা তড়িৎ প্রবাহ আই এর মানটাকে বাড়িয়ে দিই, তাহলেও আমরা ঘূর্ণনের বেগটা বৃদ্ধি পাবো। তো ঘূর্ণনের বৃদ্ধি করার উপায় কি, এক হলো চৌম্বক ক্ষেত্রকে বৃদ্ধি করা, এক হলো কি কারেন্টকে বৃদ্ধি করা। নেক্সট কি বলছে দেখো, 5 অ্যাম্পিয়ার ফিউজ তার এর কথার অর্থ কি। 5 অ্যাম্পিয়ার ফিউজ তার করার অর্থ হলো যে ওই ফিউজ তারটা 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্টকে সহ্য করতে পারবে না। অর্থাৎ 5 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হলে সেই ফিউজ তারটি গলে যাবে এবং সেখানে শর্ট সার্কিট হয়ে যাবে। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার হলো তার সহন ক্ষমতা বা সহনশীল ক্ষমতা, কারেন্টকে সহনশীল করার ক্ষমতা। এবার যে নিউক্লিয় বিভাজন, আচ্ছা তারপর বলছে যে পরিবাহীর রোধ কার কার উপর নির্ভর করে। পরিবাহীর রোধ কার কার উপর নির্ভর করে, তাহলে আমরা রোধাঙ্কের যখন রাশিমালা জেনেছিলাম সেখানে কি বলেছিলাম, আর ভেরিজিয়াস 1/a এবং আর ভেরিজিয়াস l, তাই তো, এবং আর ভেরিজিয়াস 1/t, এটা আমাদের আলাদা সূত্র একটা বাদ দাও, এটাকে দেখে নাও। তাহলে কার কার উপর ডিপেন্ড করে, এক হলো পরিবাহীর দৈর্ঘ্যের উপর, এক হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, আর এক হলো কি পরিবাহীর উষ্ণতার উপর। যদি আমরা ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে বাড়াই তাহলে রোধ কমে যাবে, যদি আমরা পরিবাহীর দৈর্ঘ্যকে বাড়াই তাহলে রোধ বেড়ে যাবে, আর যদি আমরা পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করি সেই ক্ষেত্রেও কি হবে, রোধটা কমে যাবে। তাহলে দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং উষ্ণতার সাথে ব্যস্ত সম্পর্ক, কিন্তু দৈর্ঘ্যের সাথে সরল সম্পর্ক। তাহলে পরিবাহীর রোধ এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি নিউক্লিয় বিভাজন কি। নিউক্লিয় বিভাজন বলছে একটা বড় নিউক্লিয়াসকে বা একটি ভারী নিউক্লিয়াসকে যদি নিউট্রন কণা দিয়ে আঘাত করা হয় তাহলে সেই পরমাণু নিউক্লিয়াসটি ভেঙে যায়, তার সেই বিক্রিয়াটা আমরা দেখি। ইউরেনিয়াম 92 235, এটাকে যদি আমরা একটা নিউট্রন দিয়ে আঘাত করি তাহলে একটা বেরিলিয়াম তৈরি হবে, একটা ক্রিপ্টন তৈরি হবে, আর 3টি নিউট্রন তৈরি হবে। 3টি নিউট্রন তৈরি হবে। তো এইটা হলো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। তাহলে দেখো এখানে একটা নিউট্রন দিয়ে আঘাত করলাম, আবার 3টে নিউট্রন তৈরি হয়েছে, এরকম 3টে নিউট্রন আবার ইউরেনিয়ামকে আবার আঘাত করবে, তার ফলে আবার 27টা তৈরি হয়ে যাবে। তাহলে এরকম ভাবে নিউক্লিয় বিক্রিয়াটা, তেজস্ক্রিয় বিক্রিয়াটা এরকম ভাবে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াটা চলতেই থাকবে। তারপরে বলছে দেখো নিউক্লিয় বিক্রিয়ায় ভারী জল কেন ব্যবহার করা হয়। বলছে ভারী জল কি করে, দ্রুত গতির নিউট্রনটিকে কি করে, ধীর গতিতে সম্পন্ন করে। দ্রুত গতির নিউট্রনটিকে কি করে, ধীর গতিতে সম্পন্ন করে কে, ভারী জল। এবং কি বলছে, ভারী জল এই নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় নিউট্রনকে ধীর গতি নিউট্রনই সর্বাপেক্ষা সবথেকে সক্ষম বেশি, সেই জন্য এই প্রক্রিয়াটা করা হয়। এবং এটি তাপ শোষণ করতে পারে বা ভারী জল অর্থাৎ তাপ শোষণ করতে পারে এবং নিউট্রনকে কম পরিমাণে শোষণ করে, তার ফলে নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটি আরো বেশি পরিমাণে দেখা যায়, তো বা বেশি পরিমাণ ঘটানো যায়। তাহলে এটাই হলো আমাদের নিউক্লিয় বিভাজনের ভারী জলের বিক্রিয়া। তারপরে দেখো বলছে কি বলছে, দেখো এ বি ও সি মৌলগুলির পারমাণবিক সংখ্যা। দেখো ওখানে বলে দিয়েছে 3টি মৌলের পারমাণবিক সংখ্যা বলে দিয়েছে, ধরো এ বি এন্ড সি, এ বি সি, এ বি এন্ড সি। বলছে এ এর পারমাণবিক ভর কত, 6, বি এর পারমাণবিক ভর কত, 8, সি এর পারমাণবিক ভর কত, 10। তাহলে দেখো 6, 8, 10। তাহলে বলছে সি হলো একটি নিষ্ক্রিয় গ্যাস, সি হলো কি একটা নিষ্ক্রিয় গ্যাস, সি কি একটা নিষ্ক্রিয় গ্যাস, একটি নিষ্ক্রিয় গ্যাস। কারণ যদি আমরা এটাকে ভাঙি, যদি আমরা
ইলেকট্রন বিন্যাস করি তাহলে কত হবে দেখো 2 8 2 6 2 4 তারপর 2 8 আছে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন সেই জন্য এটা নিষ্ক্রিয় গ্যাস। তাহলে কি বলছে দেখো প্রথম কোশ্চেন, কোন মৌলের তড়িৎ ধর্মতা সবথেকে বেশি? কোন মৌলের তড়িৎ ধর্মতা বেশি? আচ্ছা তড়িৎ ধর্মতাটা কি জিনিস? তড়িৎ ঋণাত্মকতাটা ঠিক উল্টো। তড়িৎ ঋণাত্মকতার উল্টো হলো তড়িৎ ধনাত্মকতা বা তড়িৎ পরিবাহিতাটা মানে কি বলছে? তড়িৎ ধর্মতা বা তড়িৎ ধর্মতা। তাহলে আমরা কি জানি, যদি আমরা পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে যাই তাহলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে যদি আমরা তড়িৎ পরিবাহিতা দেখি তাহলে বাম থেকে ডানে গেলে তড়িৎ প্রবাহতা বা তড়িৎ ধর্মতা সব থেকে মানে আস্তে আস্তে কমে যাবে। তাহলে সব থেকে তড়িৎ ধর্মতা কার বেশি? এ এর সব থেকে বেশি, এর বেশি হলো তড়িৎ ধর্মতা। তড়িৎ ধর্মতা কার বেশি? এ এর বেশি। এক নম্বরটা পেয়ে গেল। দুই নম্বরটা কি বলছে দেখো, কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? কোন মৌলটির পরমাণুর আকার সবচেয়ে কম? আচ্ছা আমরা কি জানি, পরমাণুর আকার বাম থেকে ডানে গেলে ক্রমশ কমে যায়। তাহলে সব থেকে বেশি সব থেকে কম কোনটা হবে? যত আমরা জানি বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমে, যত আমরা বাম থেকে ডানের দিকে যাব পারমাণবিক ব্যাসার্ধ সব থেকে কমবে। তাহলে এখানে সব থেকে পরমাণুর আকার সব থেকে কম কার? নিশ্চয়ই সি মৌলটা। সবচেয়ে ছোট মৌল। সবচেয়ে ছোট মৌল কি? সি। আচ্ছা তিন নম্বরটা কি বলছে দেখো, বি মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করছে? বি মৌলটি কোন শ্রেণীতে অবস্থান করছে? তাহলে আমরা দেখি যদি শ্রেণী কটা আছে আর পর্যায় কটা আছে। শ্রেণী আছে কটা? 18টা। পর্যায় আছে কটা? 7টা। আচ্ছা দেখো 8 8 মানে বোঝা যাচ্ছে কিসে আছে এটা? দেখো লাস্টে কটা আছে? 6। অর্থাৎ 10 যোগ করে দাও মানে 16, অর্থাৎ 16 নাম্বার শ্রেণীতে। তাহলে বি মৌলটা কত কিসে আছে? 16 নম্বর শ্রেণীতে। তো আমরা ফিজিক্সের এই প্রবলেমগুলো সব সলভ করে ফেললাম, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কেমিস্ট্রির আশা করি অন্যদিন বুঝিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ, ধন্যবাদ।